বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় 18 থেকে 20 লাখ। এই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এই বাস্তবতায় ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, যেটি আজ থেকে অনেক বছর আগে যাত্রা শুরু করেছে, নতুনভাবে আবারও সর্বাধুনিক চিকিৎসা নিয়ে মানুষের কাছে হাজির হয়েছে। আমরা সেই বিভাগের আদ্যপান্ত আমরা আলোচনা করব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই বিভাগের প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই বিভাগটি ঠিক কত বছর আগে আপনার হাতে প্রতিষ্ঠা পেয়েছিল, আর ঠিক আরও কত বছর পর আপনি আবার এই বিভাগের দায়িত্ব নিলেন? 2005 সালে প্রথম এই বিভাগটা প্রতিষ্ঠিত হয়। আমি এখানে যোগদান করি 2004 সালে অগাস্টে। আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ছিলাম, ওখান থেকে এখানে আসি এবং এখানে আসার পরে আমরা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে আবেদন করি, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদন করে, তখন এই বিভাগটা প্রতিষ্ঠিত হয় এবং সৌভাগ্যক্রমে আমি প্রথম চেয়ারম্যান হই বিভাগে। তখন আমরা, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে কোনো ডিপার্টমেন্ট ছিল না, সেই হিসাবে আমি ফাউন্ডার চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম এবং সাথে সাথে আমরা চেষ্টা করি যে কিভাবে একটি নতুন ডিপার্টমেন্ট করা যায়। এই পরিকল্পনাগুলো আজকে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু আমাদের উদ্যোগেই করা। এটাকে ক্যান্সার ভবনই বলে। এর নিচের তলাতে 2টা বেসমেন্ট আছে এবং এইটা একটা ফ্লোর, কিন্তু আরও অনেকগুলো জায়গা আমাদের দরকার। ওই সময় যে পরিকল্পনাগুলো আমরা করেছিলাম তার মধ্যে আমাদের একটি মেশিন আসছে, আরও 2টো মেশিনের বাংকার এখনও পর্যন্ত খালি আছে। প্রত্যেকটা সেন্টারের বা প্রত্যেকটা বিভাগের কিন্তু একটা গতিশীলতা আছে বা পরিবর্তনশীলতা আছে। মানে এটি ঠিক 15 বছরে কোথায় থেকে কোথায় এলো? মানে আপনি নতুন দফায় যখন দায়িত্ব নিলেন তখন কি দেখলেন, আগে কি রেখে গিয়েছিলেন? যেটা হলো যে আপনি জানেন যে বাংলাদেশের সব খাতেই কিন্তু বিগত সময়গুলোতে যে ধরনের উন্নতি হওয়া দরকার, যে ধরনের প্রয়োজনীয়তা থাকা দরকার, মানুষের সেবাটা যেভাবে বিস্তৃত হওয়া দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। না হওয়ার কারণ হলো যে আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছিলাম যে আমাদের মেশিনের জন্য 3টি বাংকার আছে, তার মধ্যে 2টিই খালি পড়ে আছে, অথচ আমাদের রুগীগুলো চিকিৎসা নিতে পারছে না। 20 লক্ষ রুগী চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। আমাদের এখানে রেডিওথেরাপি মেশিনের প্রায় 4 মাস কিউ, একটি রুগীকে 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তার মানে কিন্তু 4 মাস যদি একটি রুগী অপেক্ষা করে থাকে রেডিওথেরাপির জন্য, তার কিন্তু রোগ সারা শরীরে ছড়িয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের এইখানে কেমোথেরাপির যে ব্যবস্থা আছে, কেমোথেরাপিরও কিন্তু কিউ অনেক লম্বা। তাহলে দেখা যাচ্ছে যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি আমাদের প্রতিষ্ঠানগুলো যত বড় হওয়ার প্রয়োজন ছিল, সেই তুলনায় কিন্তু প্রতিষ্ঠানগুলো বড় হয়নি। কিন্তু আমাদের জরুরিভাবে এইখানে রেডিওথেরাপি মেশিন আনা দরকার। সেই মেশিনটা এখন পর্যন্ত সরকারের কাছে আমি আসার পরে আবেদন করেছি। তো এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ পিছিয়ে গিয়েছিলাম। আমি যেটা পেলাম যে আমি আসলে সত্যি সত্যি এটা ভগ্ন ডিপার্টমেন্ট পেলাম, যেটার মধ্যে স্ট্রাকচারালি হয়তো বিল্ডিং আছে কিন্তু জিনিসপত্রগুলো গুছানো নাই, বা এডুকেশনটার মান সে পর্যায়টাতে নাই। তো সেই জায়গাতে আমরা চেষ্টা করা শুরু করলাম যে আমাদের রেসিডেন্টদের, আপনি দেখবেন যে সবার মধ্যে বা আমাদের একটা যেই মানে সবার কিন্তু একটা অফিসিয়াল ড্রেস আছে এখন রেসিডেন্টদের। আমাদের কারিকুলামগুলো আমরা ওর মধ্যে নতুন করে ফেলেছি। আমাদের স্টুডেন্টরা যাতে করে বিশ্বমানের অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে যাতে কম্পিট করতে পারে, যেমন তারা যেন আন্তর্জাতিকভাবে একজন অনকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পায়, সেটার জন্য আমরা বাংলাদেশের বাইরের থেকে ওদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা এক্সামিনারও আনার জন্য চিন্তা করছি, হয়তো খুব শিগগিরই হয়তো আনবো। তো এইগুলো কিন্তু একটা এডুকেশনটা, বিশ্ববিদ্যালয়ের প্রধানতম কাজ কিন্তু এডুকেশন। আমরা এখন আগে আউটডোরের পেশেন্টগুলো আসতো, এখন আমরা সপ্তাহে 3 দিন টিউমার বোর্ড করতেছি। রুগীগুলোকে ওই প্রত্যেকটা টিউমার বোর্ডে আমরা ডিসকাস করি। আমরা আপনাদেরকে দেখাবো, আজকে টিউমার বোর্ড আছে নিচে, ওখানে দেখাবো। তার আগে আরো বিস্তারিত যাবার আগে জানতে চাই যে এখন বর্তমানে প্রতিদিন আউটডোরে ইনডোরে সবকিছু মিলে মানে আপনার ক্যাপাসিটি কি রকম বা কি পরিমাণ রোগী আসলে এখানে সেবা নিচ্ছে? আমরা ডে কেয়ারে কেমো দিতে পারি মাত্র 25 জনকে, মাত্র 25 জনকে দিতে পারি, কিন্তু আমার দেখায় কিউতে থাকে প্রায় আরও 20, 30, 40 জন। আচ্ছা, ইনডোরও কিছু রুগী কেমো পায়। ইনডোরে রুগীর আমাদের বিছানা হলো 60টা, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে 100-এর উপরে কিউ থাকে। এবং রেডিওথেরাপিতে আমি আপনাকে বললাম 4 মাসের কিউ। এবং এই জন্য আমরা চেষ্টা করেছি যে একটা ক্লোজ সার্ভিলেন্স সিস্টেমের মধ্যে নিয়ে আসা পুরো ডিপার্টমেন্টটাকে, এবং রেডিওথেরাপি প্ল্যানিংগুলো ঠিক হচ্ছে কিনা সেগুলোর জন্য আমাদের সব ফ্যাকাল্টি মিলে বসে আমরা সিদ্ধান্ত নিই যে রেডিওথেরাপি প্ল্যানিংটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। যদি ওইটা যাচাই করার উদ্দেশ্যটা হলো যাতে করে রেডিওথেরাপি প্ল্যানিংগুলো যেন যথাযথভাবে হয়। প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা এটাই করছি।
আবার আরেকটা জিনিস চেষ্টা করছি আমরা, যে কেমোথেরাপিগুলো আমরা কিন্তু একইভাবে ডিজাইন করছি। আমাদের এখানে বায়োসেফটি ক্যাবিনেট নাই, আমরা বায়োসেফটি ক্যাবিনেট সংগ্রহ করার চেষ্টা করছি। আমাদের ইনফিউশন পাম্প নাই, সেগুলো আমরা চেষ্টা করছি যে অনেকগুলো ইনফিউশন পাম্প নিয়ে আসে। শীঘ্রই আমরা কিছু ইনফিউশন পাম্প জোগাড় করার পরিকল্পনা করেছি, আশা করি হয়ে যাবে। মেডিকেল বোর্ড এটি তো একটা আইডিয়াল পদ্ধতি ক্যান্সারের চিকিৎসা দেবার ক্ষেত্রে, কিন্তু যে ধরনের ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের প্রয়োজন হয় তারা সবাই আছে কিনা, এবং আপনার ওভারঅল জনবলের ঘাটতি কোন কোন দিক থেকে আছে? না, এটাতে আপনি যেটা বলেছেন, আমরা যেটা করছি এটা প্রিলিমিনারি একটা দেখছি। আমরা দেখার পরে আমরা কিছু গাইনি অনকোলজিতে করছি, কিছু আমরা কোলোরেক্টাল বোর্ডে নিয়ে যাচ্ছি, কিছু ইএনটি বোর্ডে চলে যাচ্ছে। মানে ভাগ ভাগ করে বিভিন্ন বিভাগে বা নিউরো অনকোলজি বিভিন্ন ভাগে যে অনকোলজি যতগুলো সাইডে আছে সবকটা সাইডটাকে কিন্তু আলাদা আলাদা করে আমরা আবার বোর্ড করছি। সেটাকে ওই 3 দিনের মধ্যে হচ্ছে না, ওই 3 দিন ছাড়াই। 3 দিন ছাড়া ওগুলোতে আমরা সাধারণত প্যাথোলজিস্ট আমরা রাখি, আপনার রেডিওলজিস্ট থাকে এবং সাবজেক্ট স্পেশালিস্ট সবাই থাকেন, যাতে করে সিদ্ধান্তটা একটা প্রক্রিয়ার মধ্যে হয়। কিন্তু নাম্বার অফ পেশেন্টের তুলনায় আমাদের ফ্যাকাল্টি সংখ্যা অনেক কম। তো এটা একটা আমাদের জন্য হিন্ড্রেন্স। আমাদের যন্ত্রপাতি উপাত্ত অনেক কম, কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেহেতু লিডিং ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য, শিক্ষা এবং শিক্ষার মান, শিক্ষার উপকরণ, আমাদের তো রুগীরাই আমাদের শিক্ষার একটা সবচেয়ে বড় ব্যবস্থা, এবং পাশাপাশি কিন্তু মেশিনপত্রগুলো বড় একটা ব্যবস্থা। তার মানে ঘাটতি আপনি দুটোতেই বলছেন, জনবলেও ঘাটতি রয়েছে, মেশিনও ঘাটতি আছে, মেশিনও প্রচণ্ড ঘাটতি আছে, এবং আমাদের খুব জরুরিভাবে মেশিন দরকার। কারণ বাংলাদেশের যত পড়াশোনা আছে, সে এমডি হোক অথবা এফসিপিএস হোক, সবাই কিন্তু এখানেই ট্রেনিং করে এবং এখানেই পরীক্ষা দিতে হয় তাদেরকে। কিন্তু আমরা এই সেট আপটা যদি ওইভাবে তৈরি না থাকে, তাহলে শিক্ষার মানটা আমরা ওই লেভেলে নিতে পারবো না। কিন্তু এটি শিখবার ক্ষেত্রে একেবারে সর্বাধুনিক প্রযুক্তি, মানে একটি দেশের হয়তো হাইয়েস্ট একটা কর্পোরেট হাসপাতালে যেমন থাকার কথা, এখানে ওই আধুনিকতার জায়গা থেকে আমরা কত দূরে আছি, কোন স্ট্যান্ডার্ডে আছি? আমরা চেষ্টা করছি, আমরা শুরু করেছি চেষ্টা। আমাদের একটা মেশিন আছে যেটা ভালো মানের, কিন্তু এটা আমি আসার আগে 7 মাস বন্ধ ছিল, আসার পর এটা চালু হয়েছে। তো আগে শুধুমাত্র একটি বেলা রুগীরা ট্রিটমেন্ট পেত, এখন আমরা ইভিনিং শিফটে ওপেন করে দিয়েছি, যাতে করে রুগীরা যেন আরও বেশি পরিমাণ হয়। আমাদের যেহেতু কম্প্রিহেন্সিভ মেনটেন্যান্স এগ্রিমেন্ট নাই, যার কারণে কোম্পানির সাথে আমরা এই এগ্রিমেন্টের উদ্যোগ নিয়েছি, এবং খুব তাড়াতাড়ি এগ্রিমেন্টটা সই হবে, তখন আমরা আশা করি আরও 20 জন রুগী বাড়াতে পারবো। আচ্ছা, কিন্তু আমি জানতে চাই যে এই বিভাগে আসলে কোনো একটা ক্যান্সারের রোগী বাংলাদেশে যে প্রান্ত থেকে আসুক না কেন, সে সকাল কয়টা থেকে ঠিক কতটা পর্যন্ত কিভাবে সেবাটা নিতে পারবে, সেই পদ্ধতিটা যদি একটু আরেকবার বলে দেন। সাধারণত আমরা যে কোনো পেশেন্টকে সবসময় বলে থাকি যে আউটডোরে প্রথমে অ্যাটেন্ড করতে হবে, ইভেন ইনক্লুডিং রেফারেলগুলো আউটডোরে অ্যাটেন্ড করবে, হ্যাঁ টিকিট করতে হবে। আর টিকিট করে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সেখানে কিন্তু আউটডোরে সমস্ত রুগীগুলো দেখা, হিস্ট্রি লেখা, রুগী কী আছে না আছে সব দেখা। আবার এগুলো হয়ে গেলে সে রুগী আবার কিন্তু ফলো আপের জন্য আউটডোরে যেতে পারে। তারপরে ওই রুগীটাকে আমরা টিউমার বোর্ডে নিয়ে আসি। টিউমার বোর্ডে সিদ্ধান্ত হয় যে সে রেডিওথেরাপি পাবে না কেমোথেরাপি পাবে। যদি হয় বা কোনো সাব স্পেশালিটিকে লাগলে তখন তাদেরকে আমরা ট্যাগ করে নিই, ওইভাবে আমরা সিদ্ধান্ত নিই, নাকি তাকে অপারেশনে যেতে হবে। এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্তর পরে আমরা যদি কেমোথেরাপি হয় তখন তাকে কেমোথেরাপি কিউতে আমরা দিয়ে দিই, রেডিওথেরাপি হলে রেডিওথেরাপি কিউতে। যদি কোনো রোগীর জরুরিভাবে ভর্তির প্রয়োজন হয়, সেটা সরাসরি ওখান থেকে ভর্তি হতে পারে, তাকে টিউমার বোর্ডের জন্য অপেক্ষা করার দরকার নেই, সে জরুরিভাবে কিন্তু ওয়ার্ডে ভর্তি হতে পারবে। কিন্তু তাছাড়া কিন্তু তাকে কিন্তু টিউমার বোর্ড মাধ্যমেই যেতে হবে। এবং ইভিনিং শিফটের বিষয়টা যদি আপনি বলেন যে কখন কিভাবে কত টাকা ভিজিটে ট্রিটমেন্ট নিতে পারবে এখানে? ইভিনিং শিফটের জন্য যেটা হলো যে এটা হসপিটালের যে এটা বর্তমান কাঠামো আছে সেভাবে চিকিৎসাগুলো হয়, কিন্তু মূলত যেটা হলো যে আমরা যে রেডিওথেরাপি যে চিকিৎসাটা চলছে সেটা ইভিনিং শিফট আর মর্নিং শিফটের একই সিস্টেম। আচ্ছা, কারণ হচ্ছে ওইটা হলো মর্নিং শিফটের টাইমিংটা এক্সটেন্ড করে ইভিনিং পর্যন্ত আমরা নিয়েছি। মানে এটি হয়তো একটু কম টাকা, ওইটি কম্পারেটিভলি বেশি টাকায়? না, ওইটা সেম টাকা, ওইটার টাকা সেম, কারণ ওইটা হলো সার্ভিসটাকে আমরা এক্সটেন্ড করেছি ইভিনিং পর্যন্ত। আমাদের প্ল্যান হলো যে এটা আমরা রাত্রে পর্যন্ত নিয়ে যাওয়া, কারণ যেহেতু আমাদের অনেক রুগী এবং রুগীগুলো কিন্তু সব জায়গাতে 3-4 মাসের জন্য অপেক্ষা করতেছে, আমরা চেষ্টা করতেছি যে রাত পর্যন্ত এক্সটেন্ড করার জন্য। ক্যান্সারের যেই পরীক্ষাগুলোর জন্য মানুষের সব থেকে বেশি জটিলতার সৃষ্টি হয় ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষার জন্য, সেই পরীক্ষা নিরীক্ষা কোনগুলো এখনো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না? আমাদের এই মুহূর্তে আপনি জানেন যে এখন ক্যান্সার কিন্তু টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলোর উপর নির্ভর করে। জি। এবং টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি যে চিকিৎসাগুলো আমরা করি, এই চিকিৎসাগুলোর জন্য আমাদের কিন্তু নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা জেনেটিক টেস্টগুলো দরকার হয়। মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু সবকটা টেস্ট এখনো হয় না।
আচ্ছা, এখন আমরা এনজিএস এর জন্য প্রিসিশন অনকোলজি করার জন্য আমরা চেষ্টা করছি, শীঘ্রই আমরা একটা প্ল্যানে যাচ্ছি যাতে করে প্রিসিশন অনকোলজিটা আমরা দ্রুত প্রিসিশন মেডিসিন এবং প্রিসিশন অনকোলজি ইউনিভার্সিটিতে চালু করতে পারি। এই নিয়ে আমরা কিন্তু কাজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যখন কোনো রোগী রেফার করেন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি করবার জন্য, তখন আসলে কি ধরনের বিড়ম্বনায় পড়েন, বা সার্জারি ইউনিটটাও কতটা ফাংশনাল, সেখানে অপেক্ষা কেমন? মানে আমাদের সার্জারি তো হলো মানে সার্জিক্যাল অনকোলজি, এই বিল্ডিংয়ে সার্জিক্যাল অনকোলজি আছে। এই খুব রিসেন্টলি সার্জিক্যাল অনকোলজি বিল্ডিংয়ে এসছে। তো সার্জিক্যাল অনকোলজি আসার কারণে একটু ইয়েটা কমেছে, কষ্টটা কমেছে। কিন্তু যেটা বাস্তবতাটা হলো যত পরিমাণ লোড সেই পরিমাণ কিন্তু সার্জারি করার অপশন নাই, অপারেশন থিয়েটার নাই, পর্যাপ্ত সার্জন নাই, রোগীরা কিন্তু ওই সেবাটা আসলে ওইভাবে পাচ্ছে না। তো ওই জায়গাগুলোতেও কিন্তু কাজ করার অনেক দরকার আছে। কিন্তু আমি যদি একদম হাতে গুনে আপনার জনবলের কথা জিজ্ঞেস করি, আমরা আবারও সেই একই প্রসঙ্গে আসছি, আসলে কয়জন? আমার বিভাগে যে পরিমাণ জনবল আছে তা খুবই অপ্রতুল। ধরুন অধ্যাপক আছে 2 জন মাত্র, আর অ্যাসোসিয়েট প্রফেসর আছে 4 জন, সহকারী অধ্যাপক আছে 3 জন, এবং এরপরে কিন্তু নিচে আর কিছু নেই। তো এই জনবল দিয়ে কিন্তু আসলে এত বেশি সংখ্যক রোগী বা খুব মডার্ন ওয়েতে এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করা মানে খুবই কঠিন, মানে প্রায় অসম্ভব বলা চলে। মানে সেখান থেকে আবার ইনস্টিটিউটের স্বপ্ন দেখাটাও অনেকটা কষ্টসাধ্য। ইনস্টিটিউট হলে ইনস্টিটিউটে হলে যেটা হবে কি যে আমরা অনেক বেশি লোকবল নিতে পারবো, কাজের সুবিধা, কাজের স্বাধীনতা, এবং মানে অর্গানোগ্রাম অনুযায়ী আপনি অনেক জনবল পেয়ে যাবেন। কিন্তু সেই জনবল কি বাংলাদেশেও আছে কিনা? ফাঁকা কি কেউ বসে আছে? বাংলাদেশে নাই, বাংলাদেশে তৈরি হচ্ছে, জনবল তো তৈরি হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেমন জনবল? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ধরুন এই মুহূর্তে আমার প্রায় 60 জন স্টুডেন্ট আছে, 60 জন। তো এই 60 জন স্টুডেন্ট মানেটা হলো আপনার প্রতি ব্যাচে 15 জন করে ভর্তি হয় প্রতি বছর। 15 স্টুডেন্ট ভর্তি হচ্ছে এখান থেকে, শুধু এখানেই। আবার ঢাকা কম্বাইন্ড মেডিকেল হসপিটালে ভর্তি হচ্ছে, আবার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, খাজা ইউনুসালিতে ভর্তি হচ্ছে, রাজশাহীতে ভর্তি হচ্ছে। তো এগুলো সব মিলে কিন্তু মোটামুটিভাবে একটা সংখ্যক 20-30 জন কিন্তু প্রতি বছরই ভর্তি হচ্ছে, এবং এর মধ্যে সবাই একই রকমভাবে পাশ করছে না। বা আমরা তো একটা গুণগত মান স্ট্যান্ডার্ডের নিচে আসলে কাউকে ক্যান্সার চিকিৎসার জন্য পাঠাতে পারি না, ছাড়তে পারেন না। হ্যাঁ। তো এই যে বিষয়গুলোতে এই জনগণগুলোকে যদি আমরা বিশ্ববিদ্যালয় কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারতাম, যদি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন নিয়ম আছে যে ছেলেটা এমডিতে বা অনার্সে ফার্স্ট হচ্ছে বা মাস্টার্সে ফার্স্ট হচ্ছে, তাকে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু লেকচার হিসেবে চাকরি দিচ্ছে, বা বুয়েটেও এরকম কথা আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম কোনো পদ্ধতি বা কথা নেই। কিন্তু আমাদের এখানে যে ছেলে মেয়েরা যদি এমডিতে ফার্স্ট হতো বা এফসিপিএসে যে ফার্স্ট হতো বা সবচেয়ে ভালো করছে, যে তাকে যদি আমরা এখানে নিতে পারতাম, তাহলে মেধাবী মানুষগুলোকে কিন্তু আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারতাম। আচ্ছা, এখন আমি বাংলাদেশের ক্যান্সারের চিত্র একটু জানতে চাই, যে এই যে পার্শ্ববর্তী দেশে যখন ভিসা বন্ধ হলো বা এখনো যে যাওয়ার প্রবণতা কমেছে, এটি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করছে? এই 1 বছর বা 1 বছরের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। আপনি ঠিকই বলেছেন, কোভিড সময়ে কিন্তু এরকম একটা পরিস্থিতি আমরা ফেস করেছি। কোভিড টাইমে এখনও কিন্তু গত 1 বছর এরকমই চলছে। বাংলাদেশের রুগীরা কিন্তু সব জায়গাতে কিন্তু চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু, এবং চিকিৎসা কিন্তু বাংলাদেশে করছেও। রুগীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো হচ্ছে। মানে আমাদের দেশের রুগীদের অন্য দেশে গিয়ে চিকিৎসা করার আসলে খুব বেশি প্রয়োজনীয়তা নাই। কিছু সংখ্যক রুগীর আছে, বেশিরভাগ রুগীর কিন্তু যার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের যেটা দরকার, আমাদের অনেক বেশি প্রতিষ্ঠান দরকার, অনেক বেশি যন্ত্রপাতি দরকার, যাতে করে সব রুগীগুলোকে আমরা এখানে সেবা দিতে পারি। স্যার, ভারতে চিকিৎসা নিতে যাবার প্রসঙ্গে আমি দুটো বিষয় আমার জানার, যে যারা বাধ্য হয়ে দেশের বাইরে যেতে পারলো না, দেশের ভেতরে চিকিৎসা নিচ্ছে, কিন্তু আমাদের যন্ত্রপাতির যে সংকট, তাতে কি সে চাইলেও এখানে সেই সিরিয়াল পেয়ে যথাসময়ে তার ট্রিটমেন্টটা পাবে কিনা? কারণ ক্যান্সার, ডায়াবেটিস বা অন্য চিকিৎসাতে একই রকম না, কারণ ক্যান্সার তো ছড়িয়ে যাচ্ছে ক্ষিপ্র গতিতে। না, আপনার সাথে আমি একমত। এবং স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা হলো যে আমরা একটা পার্মানেন্ট স্বাস্থ্য কমিশন করার কথা সরকারকে বলেছি। ওর একটা উইংই থাকবে যে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি এবং অনকোলজি, এবং যে সমস্ত রুগীরা দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে, ওই সমস্ত প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে তৈরি করা হয়। তৈরি করলে তাতে করে আমরা
একটা সময় আজকের দিনে হয়তো পারবো না, 10 বছরের মধ্যে এমন হতে পারে যে সেবাগুলোকে আমরা বাংলাদেশে সব অ্যাভেলেবেল করতে পারবো। ট্রান্সপ্লান্ট সেন্টারের কনসেপ্টগুলো সারা পৃথিবীতে কি, যেমন আমরা নেপালে শুনেছি যে একটাই সেন্টারে সব ধরনের ট্রান্সপ্লান্টগুলো হচ্ছে, কিন্তু আমাদের সব বিক্ষিপ্তভাবে হচ্ছে, মানে এটি কেন গড়ে উঠলো না এতদিনে? এটা আমি ঠিক বলতে পারবো না কেন গড়ে উঠলো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখনো আমরা ইচ্ছা করলে গড়ার চেষ্টা করতে পারি। সবাই মিলে যদি আমরা কাজ করি, বাংলাদেশের একটা বড় সমস্যা হলো সবাই বিচ্ছিন্নভাবে কাজ করে, জি, গুছানোভাবে কাজ করে না। কিন্তু আমি এখানে যোগদান করার পরে আমি চেষ্টা করছি যে সবাইকে একত্রিত করার জন্য। এর মধ্যে আমরা বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সাথে কথা বলেছি যে এখানে একটা প্রোটন থেরাপি আমরা বাংলাদেশে চালু করতে পারি কিনা, কারণ প্রোটনের জন্য যে প্রোটনটা লাগে সেটা কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশন উৎপাদন করবে এবং তারা আগ্রহী, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি আগ্রহী এখানে ইনভেস্ট করার জন্য। বিশ্ববিদ্যালয় আমরা কথা বলেছি, বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথেও কথা বলে, তারা বিশ্ববিদ্যালয় তাদেরকে এখানে জায়গা দিতে রাজি আছে। সার্ভিস ডেভেলপমেন্টের জন্য বিশ্ববিদ্যালয় ওই মেশিনপত্র পরিচালনা কাজ করা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি একসাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু বিশ্বমানের আধুনিক সেবা এখানেই দিতে পারবো। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যেটি আপনার সঙ্গে অনেক বহুবার আমার আলোচনা হয়েছে যে শুধু চিকিৎসক নয়, নার্স, টেকনিশিয়ান, অন্যদেরকেও একই স্ট্যান্ডার্ডে একই আদলে প্রশিক্ষণ দিতে হয় বা প্রশিক্ষিত হতে হয়। সেটির কার্যক্রম কি আমাদের এই সেন্টারগুলোর মাধ্যমে কোনোভাবে কি হয়? আমরা হচ্ছে না, কিন্তু আমরা এখানে একটা উদ্যোগ নিয়েছি যে মেডিকেল ফিজের জন্য আমরা এখানে কোর্স চালু করা, টেকনোলজির জন্য কোর্স চালু করা, যাতে করে টেকনোলজিতে বিএসসি পর্যন্ত আমরা দিতে পারি বা মাস্টার পর্যন্ত করাতে পারি। মেডিকেল ফিজের জন্য এই কোর্সটা এখানে চালু করা, এখানে এটা স্থবির হয়ে পড়ে আছে, এটাকে আমরা উদ্যোগ নিয়েছি এটা চালু করার জন্য। আশা করি যে এইগুলো আমরা হয়তো 6 মাস 7 মাস পরে আমরা এগুলো হয়তো আগামী বছর কোনো এক সময় এগুলো কার্যক্রম শুরু করতে পারবো। এটা আমরা শুধুমাত্র এটা না, আমরা কিন্তু স্বাস্থ্য সংস্কৃতি কমিশন থেকে আপনার হিস্টোপ্যাথোলজির লোক দরকার আমার তৈরি করতে হবে, টেকনোলজিস্ট দরকার। পাশাপাশি কিন্তু রেডিওলজিও আমাদের খুব গুরুত্বপূর্ণ, আধুনিক রেডিওলজি, এবং আমরা বলি প্যাক্স তৈরি করা, যাতে করে আমরা বসে যেন রুমে বসে দেখতে পারি যে রেডিওথেরাপি শুধু একটা ফিল্ম না, পুরো অংশটুকু যেন দেখতে পারি যে টিউমারটা আসলে কতখানি জায়গা ধরে বিস্তৃত, একটা ফিল্মে বোঝা যায় না। তো ওই জায়গাগুলোর জন্য আমরা রেডিওলজিকেও প্যাক্স সিস্টেমে নিয়ে আসার জন্য বলেছি। তো এগুলো সবই ব্যয় সাপেক্ষ, হয়তো বিশ্ববিদ্যালয় ওভার দি টাইম করতে পারবে, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়টাকে আসলে একক কোনো প্রতিষ্ঠান মনে করি না। আমি মনে করি এটি বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের সব কিছু দায়িত্ব তাদেরকে নিয়ে এগোতে হবে, তাহলে হয়তো বাংলাদেশ একটি স্ট্যান্ডার্ড অফ কেয়ারে যেতে পারবে। আরেকটা জিনিস পাশাপাশি আমরা করতে চেষ্টা করি যে যেই প্রোটোকল বা যে ট্রিটমেন্ট প্ল্যান আমরা করব সেটা জনগণের জন্য ব্যয় সাশ্রয়ী হতে হবে, কস্ট এফেক্টিভ হতে হবে। সেই বিষয়ে আমরা বিরতির পরে কথা বলবো, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যার, আপনার কাছে জানতে চাই যে বহু বছর আগে থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন আসি শুনি যে এফ ব্লকটি আসলে ক্যান্সার ভবন, কিন্তু এখানে আমরা দেখেছি যে আরো অন্য নানান বিষয়ের চিকিৎসা হয়, এটি হতেই পারে, কিন্তু এই নামকরণটা কিভাবে হলো ক্যান্সার ভবন? আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো যখন আমরা পরিকল্পনা করি, আমি যখন পরিকল্পনা করি যে এখানে একটি ক্যান্সার ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, এখানে মেশিন বসানোর জন্য বেসমেন্ট লাগবে, কোন সালের কথা বলছেন? এটা আমি বলছি 2007 সালের কথা। ও আচ্ছা, 2007 সালের কথা। তো সে সময়টাতে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বিশ্ববিদ্যালয়ের তেমন কোনো অর্থ ছিল না এবং জায়গারও কোত্থেকে হবে সেটা নিয়ে আমরা চিন্তায় ছিলাম। অ্যাটমিক এনার্জি কমিশনের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা এই জায়গাটা আসলে করি। এই জায়গাটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গাটা বেদখল হয়েছিল, তখন আমরা প্রশাসনের সহায়তা নিয়ে এই জায়গাটাকে অবমুক্ত করি। তারপরে এইখানে আমরা এই মেশিন অন্যান্য বিষয়ের জন্য একটি বিল্ডিংয়ের নকশা তৈরি করি এবং এখানে কিন্তু পারমাণবিক শক্তি কমিশন আমাদেরকে সাহায্য করে, একটা প্যাট স্ক্যানও তারা বসে এবং আমাদের মেশিনপত্র এইভাবে তাদের সাথে আমাদের চুক্তি হয় এবং তারা কিন্তু বেসমেন্ট এবং অন্য জিনিসগুলো করার জন্য হেল্প করে। তো সেই সময় থেকে কিন্তু এটা ক্যান্সার ভবন এবং এখানে হওয়ার কথা ছিল যে সব কটাই ক্যান্সারের ট্রিটমেন্ট হবে, গাইনি অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আবার সার্জিক্যাল অনকোলজি, যত কোলোরেক্টাল অনকোলজি, সব ক্যান্সার এবং ক্যান্সারের কিছু প্যাথোলজিও ক্যান্সারের হবে। তো সেটা আসলে ঠিক সেভাবে হয়নি। এখানে কোনো অন্যান্য কিছু বিভাগ দেখা গেছে যে বিভিন্ন প্রকল্প আকারে তারা এইখানে চলে আসছে। তবে আশা করা যায় ওরা হয়তো অন্য জায়গায় জায়গা পেলে হয়তো নিশ্চয়ই চলে যাবেন। কিন্তু এই পুরা ডিপার্টমেন্টটাকে এইটাকে যদি একটা ক্যান্সার ভবন করা যায় তাহলে বাংলাদেশের রোগীদের জন্য খুবই উপকার হবে, ওয়ান স্টপ সার্ভিসের মতো সব সেবা এখানে পেয়ে যাবে তারা। কিন্তু মানে এটা কতটা চলমান বা এটা নিয়ে কোনো আদৌ আলোচনা আছে কিনা?
না, এইটা আমরা আলোচনাটা শুরু করেছি। এর মধ্যে আমি যোগদান করার পরে আমরা আলোচনাটা শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা আলোচনা ইতিমধ্যে করেছি এবং কিভাবে আমরা এই সমস্ত ডিপার্টমেন্টগুলো একসাথে কথা বলেছি যে কিভাবে আমরা এটাকে ভবিষ্যতে একটি ক্যান্সার ভবন না, শুধু আমাদের পরিকল্পনা হলো এটাকে মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ক্যান্সার ইনস্টিটিউট করার জন্য, যাতে করে, কারণ এইখান থেকে সমস্ত এই বিষয়ে অনেকগুলো গবেষণা হয়, শিক্ষা প্রশিক্ষণ সব কিন্তু এই ডিপার্টমেন্টগুলোতে হয়। সার্জিক্যাল অনকোলজিতে হয়, গাইনি অনকোলজিতে হয়, ক্লিনিক্যাল অনকোলজিতে হয় এবং অন্যান্য জায়গাগুলোর মধ্যে হয়। তো সবকটাকে আমরা চেষ্টা করতেছি, ইনক্লুডিং পেডিয়াট্রিক হেমাটো অনকোলজি আছে, সবকটাকে মিলে আমরা আসলে একত্রে একটা পরিকল্পনা করার চেষ্টা করছি, যাতে করে বাংলাদেশে এমন একটা সেন্টার হোক যেখানে কিন্তু বিশ্বমানের ক্যান্সার সেবা হতে পারে এবং মানুষ কিন্তু সেবা নিয়ে বিদেশে যেতে তার না হয়। এটার জন্য কিন্তু আপনাকে একটা ইনস্টিটিউটের আকার দিতে হবে। কিন্তু মানে আমি যদি এই বিভাগের কথা বাদও দেই, মানে যত ধরনের ক্যান্সার আছে এগুলোর কি বাংলাদেশের আদলে গাইডলাইন কি তৈরি হয়েছে কোনো ক্যান্সারের ক্ষেত্রে? না, হয়নি। কেন হয়নি? ইতিপূর্বে কেন হয়নি সবকিছু উত্তর আমি তো দিতে পারবো না। জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মকৌশল যখন আমরা তৈরি করেছি 2009 সালে, ওটার আমি ফোকাল পার্সন ছিলাম। ওখান থেকে কিন্তু 15 সাল পর্যন্ত এটা ছিল, কিন্তু ওটা কিন্তু ওই পর্যায়ে ওইভাবে বাস্তবায়িত হয়নি। যার কারণে ওইখানে বলাই ছিল যে প্রত্যেক রোগের আলাদা আলাদা গাইডলাইন হবে এবং বলা ছিল যে সূচনাতে ক্যান্সার নির্ণয় করার জন্য জেনারেল প্র্যাকটিশনারদেরকেও কিন্তু রোগের উপসর্গগুলো শেখানো হবে, যাতে করে রোগী যেন প্রথমেই ধরা পড়ে। কারণ আমরা সবাই জানি যে ক্যান্সার, সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে প্রচণ্ড ভীতি আছে এবং ক্যান্সার সত্যি যদি স্টেজ 3-4-এ চলে যায় তখন কিন্তু রোগীর মৃত্যু ঠেকানো সম্ভব হয় না। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের করা ছিল, কিন্তু এখন আবার সুযোগ আসছে। এই পরবর্তী এই সময়টাতে আমরা আবার গাইডলাইন করার উদ্যোগ নিয়েছি। আমরা শীঘ্রই মানে আপনার কিছু গাইডলাইন তৈরি করার পরিকল্পনা নিয়েছি। আমাদের আন্তর্জাতিক যারা গাইডলাইন তৈরি করে NCCN, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা অর্গান বাই অর্গান আমরা গাইডলাইন তৈরি করব। কিন্তু স্যার জানতে চাই যে যদি এটি ইনস্টিটিউট হয়, মানে সেই প্রশ্নে আমি পরে যাব, তারও আগে জানতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে কতটি ইনস্টিটিউট এখানে স্থাপন হয়েছে? এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 2টি বোধহয় ইনস্টিটিউট আছে। একটি তো ইবনা, আমরা জানি যে অটিস্টিকদের নিয়ে একটি আছে, কিন্তু ওই পর্যায়ে কিন্তু বিশ্ববিদ্যালয় খুব একটা ইনস্টিটিউট তৈরি হয় না। যেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, যেটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা কিন্তু এখানে হয়নি। এখানেও কিন্তু অনেকগুলো ইনস্টিটিউট হওয়ার প্রয়োজন ছিল এতদিনে, কিন্তু এমনকি হেলথ ইকোনমিক্সের একটা ইনস্টিটিউট কিন্তু এখানে হতে পারতো। ক্যান্সার ইনস্টিটিউট তো আছেই, ক্যান্সার ইনস্টিটিউট আছে, অন্যান্য ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট হতে পারে, কারণ আমাদের তো ট্রান্সপ্লান্ট সার্জারি করতে হবে এবং আমাদের রোগীগুলো ট্রান্সপ্লান্ট যাতে এক জায়গায় করা যায়। আর এরা যেটা করবে বাংলাদেশ এটাকে অনুসরণ করবে। এই বিশ্ববিদ্যালয়ের কাজই হলো গাইডলাইন তৈরি করা এবং বাংলাদেশকে সবাইকে নিয়ে গাইডলাইন তৈরি করা এবং নেতৃত্ব দেওয়া। এবং সেটি যদি হয়, যদি এটি পরিকল্পনা মাফিক আগায়ও, মানে কতটুকু প্রস্তুত আসলে এই বিভাগ? আমরা মনে করি যে আমরা প্রস্তুতি পর্বেই আছি। আসলে আমরা আসার পরে, আমি যোগদান করার পরে আমরা এভিডেন্স বেসড রেডিওথেরাপির প্রোগ্রাম করেছি। এখানে অনেক ফরেন ফ্যাকাল্টি এখানে আসছেন। আমরা সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের কাছে প্রস্তাব দিয়েছি একটা MU করার জন্য। আমরা ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল যে USA-তে আছে, বস্টনে, যেটা হার্ভার্ড মেডিকেল স্কুলের পার্ট, সেটার সাথেও কিন্তু আমাদের একটা শীঘ্রই একটা কোলাবোরেশন হতে যাচ্ছে। তো সুতরাং এরকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ICDRB, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথেও কিন্তু আমরা যৌথ উদ্যোগে কিন্তু কাজগুলো করার চেষ্টা করছি। সব কিছু তো আর আমরা একা পারবো না, সবাইকে নিয়েই আমরা কাজ করব এবং বিদেশের সবাই আগ্রহী আমাদেরকে সাহায্য করার জন্য, এবং বাংলাদেশেও কিন্তু যারা এই জাতীয় কাজগুলো করেন তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। আমরা সাদা চোখে যেটি দেখি যে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা মানেই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের কথা চলে আসে, কিন্তু সেন্টার অফ এক্সিলেন্স যদি এটি হয় বা হয়ে ওঠে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাথে এটির কোলাবোরেশন কিভাবে হতে পারে? আপনাকে আগেই বলেছিলাম যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট একটি ইনস্টিটিউট যেটা কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত একটি ইনস্টিটিউট। আচ্ছা, অধিভুক্ত, এবং ওখানে যে কোর্স কারিকুলামগুলো, ইনস্টিটিউট মানে তো কোর্স কারিকুলাম বা গবেষণা, কোর্স কারিকুলামগুলো সব কিন্তু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর আমরা আমাদের ডিপার্টমেন্টে কিন্তু মূলত এইগুলোকে নিয়ন্ত্রণ করে থাকি। তো সেগুলো কিন্তু আমাদের যে ইউনিভার্সিটিতে, সুতরাং ওদের কোলাবোরেশনের সাথে কোনো সমস্যা নেই। আমাদের সাথে কিন্তু যৌথ উদ্যোগে কাজ করার প্রচুর সুযোগ আছে। আমরা কিন্তু এটাকে আরও বিস্তারিত করার জন্য পরিকল্পনা নিয়েছি। আপনি বলছিলেন যে এভিডেন্স বেসড ট্রিটমেন্টের কথা, যেটি নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি প্রোগ্রামও করেছে। মানে
তার মানে এতদিন যে ট্রিটমেন্টগুলো হতো সেটির সিস্টেমটা কি ছিল, আর এই পদ্ধতি অবলম্বন করলে আসলে রোগীদের কি লাভ হবে, একটু বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। আচ্ছা, এভিডেন্স বেসড ট্রিটমেন্টটা হলো প্রমাণ সাপেক্ষ সেবা। প্রমাণ সাপেক্ষটা হলো যে আমি সম্প্রতি যে এভিডেন্স বেসড মেডিসিনের যে প্রোগ্রামটা আমরা করলাম হেলথ কেয়ার ইন বাংলাদেশ, সেখানে কিন্তু একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। সেটাতে আমরা এই জিনিসগুলো তুলে ধরেছি যে কিভাবে আমরা আসলে পরিবর্তনটা ঘটাতে পারবো। পরিবর্তন ঘটানোর সবচেয়ে বড় জায়গাটা হলো অনকোলজি, কারণ পৃথিবীতে অনকোলজি, ক্যান্সারের ট্রিটমেন্ট এবং প্রিসিশন, আমরা বলি প্রিসিশন অনকোলজি, সেগুলো কিন্তু খুব দ্রুত বাড়ছে এবং ট্রিটমেন্ট, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি বর্তমানে চলে আসছে। রেডিওথেরাপি ট্রিটমেন্টের জন্য এভিডেন্স বেসড রেডিওথেরাপির আমরা প্রোগ্রাম করেছি, একদম ইউকের ফ্যাকাল্টি সে আমাদের এখানে কাজ করেছে। এটা প্রায় 2.5 থেকে 3 মাসের কথা বলছি। আর আমরা যেই আপনার যে কেমোথেরাপি বোর্ড করছি, এগুলো এভিডেন্স বেসড। আমরা 4 রাউন্ড করছি। 4 রাউন্ড মানে হলো যে রেডিওথেরাপির প্ল্যানগুলো ঠিক আছে কিনা, কিভাবে করা উচিত, ডোজগুলো ঠিক আছে কিনা, এটা আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইনকে পাশে রাখছি। পাশে রেখে আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, এটা গাইডলাইনের সাথে মিলছে কিনা, গাইডলাইন আমরা ফলো করছি। এগুলো হলো এভিডেন্স বেসড, যে আপনি গবেষণা করবেন, গবেষণার যে রেজাল্ট পাবেন সেটা আপনি রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা, এটা টাইম টু টাইম আপডেটেড হবে। আর আমরা সবসময় আপডেটেড গাইডলাইনগুলো ব্যবহার করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সবচেয়ে যে গাইডলাইনগুলো বেশি ইউজ করছি সেটা হলো NCCN আমেরিকান গাইডলাইনটা ইউজ করি আমরা, যেটা প্রতি 3-4 মাস পর আপডেটেড হয়। এটা আমেরিকার 26টা ক্যান্সার ইনস্টিটিউট যৌথভাবে গাইডলাইনটা তৈরি করে। আর দ্বিতীয়টা হলো যে আমরা কিছু কিছু ক্ষেত্রে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে যে গাইডলাইনটা যে এশিয়ান রিজনের জন্য বা ভারতের বড় পপুলেশনের জন্য করা হয়, সেটাও আমরা ফলো করি। আর এখানে যেটা আছে, আমাদের বাংলাদেশের জন্য কিন্তু আমাদের কোনো গাইডলাইন নাই। তো আমরা সেটারও পরিকল্পনা করছি যে কিভাবে আমাদের অঞ্চলের মানুষের জন্য আমাদের ক্যান্সারের কারণ, ক্যান্সারের প্রকৃতি এবং রোগগুলো কিভাবে পরিবর্তিত হয়, আমাদের মানুষের ইমিউনিটি, নিউট্রিশন অন্যান্য দেশের মানুষের মতো না। তো আমাদের দেশের এইগুলো আমরা আশা করি এখানে করলে, এইটা হলো এভিডেন্স বেস। স্যার, আমি শুধু সংক্ষেপে জানতে চাই যে এটি তো খুবই ভালো যে বিশ্ববিদ্যালয় এটিকে একটু সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, কিন্তু এর আগে যেভাবে হয়েছে সেটি কি ব্যত্যয় ঘটেছে কিনা, বা কিভাবে হয়েছে আসলে ট্রিটমেন্টটা? বিষয়টা হলো যে গবেষণা ভিত্তিক কাজগুলো হতে হবে, এটাই স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীতে এটা ফলো করে, কিন্তু এখানে এটা ফলো করা হয়নি। এখন আমরা চেষ্টা করছি এটাকে ফলো করার জন্য। আমরা আমাদের গাইডলাইনের ক্ষেত্রে আমরা সবসময় ইন্টারন্যাশনাল, যতক্ষণ পর্যন্ত দেশীয় গাইডলাইন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক গাইডলাইনটাকে ফলো করি। কিন্তু এটার অসুবিধাটা কোথায় হয়েছে, ধরুন আমি একটা চিকিৎসা প্ল্যান দিলাম, রোগী আরেকজন ডক্টরের কাছে গেল, সে আরেকটা প্ল্যান দিল, এটা একই রকম হতে হবে, একটা সিঙ্গেল গাইডলাইনকে সবাইকে, এবং সেটা অবশ্যই এভিডেন্স বেসড হতে হবে। এক্স্যাক্টলি, এভিডেন্স বেসড আমার মত আমি যা চাইলাম সেটা দিতে পারবো না, এটা ডাক্তারি ক্ষেত্রে চলবেই না। কিন্তু সেক্ষেত্রে যারা ব্যত্যয় এর পরেও ঘটাবে, যারা মানছে না, তার মন মাফিক ট্রিটমেন্ট দিচ্ছে, সেটি কিভাবে পর্যবেক্ষণ করা হবে? সেটা যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্ষেত্রে, আমাদের ডিপার্টমেন্টে আমরা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড তৈরি করেছি। আমাদের এখানে কিন্তু আমরা জেনেই যাবো যে সিদ্ধান্ত কি হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা টাইম টু টাইম, আমরা বলি ক্লিনিক্যাল অডিট, টাইম টু টাইম আমরা এটা ম্যানেজ করতে পারবো। এর ব্যত্যয় কেউ ঘটিয়েছে কিনা, ঘটলে ওইটা নিয়ে আমরা আবার ডিসকাস করবো কেন এটা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনা করছি। স্যার, আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছি, যে সেখানে যন্ত্রপাতি নষ্ট, বহুদিন থেকে কেনা যায় না, কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়টা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে আপনার যে বারবার বলছেন যে আপনার ঘর ফাঁকা আছে কিন্তু যন্ত্র কেনা যাচ্ছে না, এখানে জটিলতাটা কি? আমি তো আসছি খুব সম্প্রতি, এই মেশিনগুলো, বাংকারগুলো খালি আছে। বিগত সময়গুলো এই বাংকারগুলো খালি রাখা হয়েছে, এগুলো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তো যেটাতে হয়েছে কি, ব্র্যাকিথেরাপির সোর্স 7 মাস ধরে সোর্স নাই, এবং সোর্সটাও কিন্তু ঠিক সময় মতো কেনা হয়নি। বিগত সময় যারা ছিলেন, যে নিয়মটা হলো যে আপনি একটা চুক্তি করে ফেলবেন, সোর্সগুলো নিয়মিত আসতে থাকবে, কিন্তু সেটা করা হয়নি। যার কারণে হচ্ছে কি, এখন আমরা উদ্যোগ গ্রহণ করলে এখন পর্যন্ত প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি। আর বাংকার যেগুলো খালি আছে, এখানে কিন্তু মেশিন কিন্তু সরকার সরাসরি কিনেও দিতে পারেন, অথবা সরকার অর্থ বরাদ্দ করতে পারেন। কারণ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে অনেক সময় অর্থ জোগাড় করে, নিজের উদ্যোগে অর্থ জোগাড় করে কেনা কঠিন। কারণ আমরা যতগুলো রোগীকে সেবা দিই, সব কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা অনেকখানি আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে সেবাটা দিচ্ছি আমরা। তো এই রোগীগুলোর জন্য মেশিন কিন্তু সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতা ছাড়া পাওয়া কঠিন। তো সরকার, আশা করি সরকার ব্যবস্থা গ্রহণ করবে
এবং আমি সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে বা বিশেষজ্ঞের কাছে অনুরোধ করব যে দ্রুত এখানে মেশিন প্রদান করুন, কারণ আদারওয়াইজ বাংলাদেশের রুগীগুলো তো চিকিৎসা পাচ্ছে না। তো চিকিৎসা তো এটাতে এমন কোনো না আমরা যদি 10টা 20টা 30টা মেশিন কিনে ফেলে, এমন না যে এখানে কোটি কোটি টাকা খরচ হলেও কিন্তু আলটিমেটলি তো বাংলাদেশেরই লাভ হচ্ছে, রুগীগুলো তো চিকিৎসা পাচ্ছে, নাহলে তো রুগীগুলো অন্য জায়গায় গিয়ে চিকিৎসা নিচ্ছে, তাদের কিন্তু দেশের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। তো সরকারকে এটা বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করবো এই ব্যাপারে যেন উনি উদ্যোগ গ্রহণ করেন। স্যার, সাশ্রয়ী খরচের কথা যেটি আপনি বলছিলেন, আপনি তো 2 জায়গাতে আসলে ট্রিটমেন্ট দেন। বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আসলে যেমন খরচ হয়, সেই খরচটা বেসরকারির দিক থেকে যদি আমরা চিন্তা করি, এটি কি আসলে অনেক বেশি নেওয়া হয় কিনা? কারণ হাসপাতালের একটা বাণিজ্যিক জায়গা থাকেই, এটা সরকার চাইলেও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার কাছে কি মনে হয়? না, এটা একদম সত্যি কথা। বেসরকারি হাসপাতালগুলো যেহেতু নিজে এস্টাবলিশমেন্ট করে একটা মেশিন বসানোর জন্য, সেক্ষেত্রে একটা মেশিন যখন একটা বেসরকারি হাসপাতাল বসায়, ধরুন একটা মেশিনের দাম 30 কোটি টাকা, তখন কিন্তু এই টাকাটা কিন্তু ক্যান্সার পেশেন্টদের টাকাটা কিন্তু আসতে অনেক সময় লাগে ব্যাক করতে। তারা যখন ইনভেস্টমেন্ট করে তাদেরকে কিন্তু তাদের যে পুরো প্রাতিষ্ঠানিক খরচ সেটা কিন্তু সরকারি খাতের তুলনায় এটা কিন্তু অনেক বেশি। সুতরাং এই জায়গাটাতে কিন্তু সরকারি খাত থেকে সহযোগিতা না পেলে তাদের পক্ষে কিন্তু এই টাকাগুলো কমানো কঠিন, কারণ তাদের ওভারঅল ইনভেস্টমেন্ট অনেক বেশি। আর সরকারি খাতে যেমন মেশিনগুলো ফ্রি পায়, সরকার কিনে দিচ্ছে, সুতরাং সরকারি খাতে কিন্তু আপনি মূল্য কমাতে পারছেন, কিন্তু ওখানে কিন্তু পারাটা কঠিন। কিন্তু ওখানে আমি মনে করি সরকার যদি বেসরকারি খাতের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে সেবাগুলো আনে, যারা আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে যদি এটা চুক্তিবদ্ধ হয় এ ধরনের সেবা তৈরি করার জন্য, যেমন কানাডাতে আছে, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আছে সরকারি ব্যবস্থা। সরকার বলছে যে তুমি সব করো, আমি তোমাকে টাকা পয়সা দেবো, তুমি সেট আপ করবা, সেন্টার বানাবা, আমি তোমার থেকে সার্ভিসটা নিব, আমার রুগীগুলো ওখানে সেবা পাবে এবং তুমি আমাকে কম দামে দিবা। এটা ইন্ডিয়াতে কিন্তু আছে, ইন্ডিয়াতে এই মডেলটা আছে। কিন্তু ইন্ডিয়াতে আমাদের দেশের রোগীরা যেই জায়গাতে রেডিওথেরাপি নিতে যায়, যদি নিয়ে থাকে, সেই খরচটা আমাদের দেশের একটা বেসরকারি হাসপাতাল বা কর্পোরেট হাসপাতালের থেকে পার্থক্য কেমন আসলে? মানে আপনি যদি ইন্ডিয়াতে বড় বড় হাসপাতাল দেখেন কর্পোরেট, সেই কর্পোরেটের তুলনায় কিন্তু বেশি না, বাট কোনো দাতব্য চিকিৎসা যেগুলোতে দেয় সেসব জায়গাতে কম। ভারতেও কিছু দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান আছে বা সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু কম। কিন্তু আবার যেগুলো কর্পোরেট হসপিটাল বা বেসরকারি বড় হাসপাতাল তাতে কিন্তু বাংলাদেশের চাইতেও বেশি। স্যার, জানতে চাই যে দাতব্য প্রতিষ্ঠানের যে নামগুলো আমরা পার্শ্ববর্তী দেশেও শুনি বা সারা পৃথিবীতেই শুনি, যেহেতু ক্যান্সারের চিকিৎসা সব থেকে বেশি খরচ আসলে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে এই আগানোর প্রবণতা শিল্পপতিদের বা অন্যান্যদের, সেটি কেমন দেখা যায় বা ওই যোগাযোগটা আমরা স্থাপন করতে পারছি কিনা? এটা আসলে আমরা জানি যে সরকারের একটি নীতিমালা আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি কিন্তু যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংক যারাই কিন্তু লাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাদের একটা অংশ কিন্তু দান করে দেওয়ার কথা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এটা কিন্তু সেভাবে এগুচ্ছে না, যেহেতু সরকারের তরফ থেকে কোনো মনিটরিং নাই, সেটা একটা সমস্যা। এবং আমাদের যোগাযোগের অভাব আছে, আগ্রহের অভাব আছে। বিদেশে যেমন সবাই মিলে একটা র্যালি করে ফেলছে, র্যালি করে টাকা জোগাড় করছে, টাকা জোগাড় করে সরকারি হাসপাতালকে দান করে দিচ্ছে। তো এইরকম কিন্তু কেউ যদি আগ্রহী থাকে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি দান করতে চান একটা আধুনিক মেশিন, করতে পারেন, কিন্তু করতে পারেন। এই সুযোগ কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে কিন্তু, এবং যে কোনো সরকারি হাসপাতালও কিন্তু এটা গ্রহণ করে। ওই আলোচনাটাই বোধহয় কম, আলোচনাটাই কম। মানে শুধু এটা নিয়ে তো প্রোগ্রাম হতে পারে না? অবশ্যই অবশ্যই। স্যার, আপনি বিরতির আগে একটি বিষয় বলছিলেন যে বাংলাদেশের অংশ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অনেকেই এমন অংশ, কিন্তু ওই লিডারশিপটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নেওয়া উচিত যেটা আপনি মনে করছেন, নেয়ার ক্ষেত্রে কি আসলে আমাদেরই সেই দুর্বলতা আছে, আমাদেরই সেই সাহসটা কম কিনা? মানে এটা কিভাবে নিতে পারে? সেটি শুধুমাত্র ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই নয়, সব চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে যতভাবে যত কিছু হচ্ছে, সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই জায়গাতে কিভাবে কবে আসতে পারে? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে অবশ্যই জাতীয় নেতৃত্ব গ্রহণ করতে হবে। হেলথ সেক্টরে জাতীয় নেতৃত্ব, হেলথ সেক্টরের সেটা পাবলিক হেলথ সেক্টর হোক, পাবলিক হেলথে হোক, অথবা ক্লিনিক্যাল সাইডে হোক, যেই ক্ষেত্রে যদি উদ্যোগ গ্রহণ করা হয়, আমি মনে করি এটা সম্ভব। উদ্যোগ যদি আমরা গ্রহণ করি, বাংলাদেশে লিডারশিপের জায়গাটাতে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, আমাদের সেই সুযোগও আছে। যেহেতু সমস্ত জিনিসগুলো মূলত মানে শিক্ষা বিষয়ক বা গবেষণা কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক,
সুতরাং আমরা চাইলেই কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় চাইলেই কিন্তু নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং বাংলাদেশকে এই কাজে নেতৃত্ব দিতে পারে। আমার মনে হয় যে উদ্যোগ নিতে হবে, সামনের দিনগুলোতে নিশ্চয়ই উদ্যোগ নেওয়া হবে বলে আমি মনে করি, এবং নিশ্চয়ই আমরা বাংলাদেশে এই কাজগুলো করতে পারবো। যে বিষয়ে আপনার সঙ্গে বহুবার আমার আলোচনা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের ইশতেহারে, তাদের চিন্তায়, তাদের মননে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়া বা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে এটি একটি বড় ধরনের টুল হতে পারে, মানে সেটি আমরা এই যে সংস্কার কমিশন বা অনেক কিছু বলে স্বাস্থ্যকে কতটা প্রায়োরিটির জায়গায় নিয়ে আসতে পারলাম। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন থেকে আমরা কিন্তু এই প্রস্তাবনাগুলো দিয়েছি, যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্যদের সাথেও আমরা কিন্তু আলাপ করেছি। সবাই কিন্তু নীতিগতভাবে বলেন যে তারা এখানে প্রায়োরিটি দিবেন, কিন্তু তাদের যেহেতু রাজনৈতিক ম্যানিফেস্টো বা ইস্তেহার আমাদের কাছে এই মুহূর্তে দৃশ্যমান নাই, হয়তো সামনে আমরা বুঝতে পারবো, কিন্তু মূলত নীতিগতভাবে তারা কিন্তু আমাদের সাথে এগ্রি করেছেন যে স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। এবং আমরা সবসময় বলেছি যে অন্যান্য দেশের উদাহরণ রয়েছে, স্বাস্থ্য যদি ভালোভাবে জনগণকে দেওয়া যায় ওই রাজনৈতিক দলের ভোট বাড়ে, কারণ স্বাস্থ্য মৌলিক অধিকারকে নিশ্চিত করার জন্য যদি রাজনৈতিক দলগুলো উদ্যোগ গ্রহণ না করে তাহলে কিন্তু স্বাস্থ্যের উন্নতি বাংলাদেশে হবে না এবং তাদের ভোটও বাড়বে না। অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছিল সেটির কি কোনো নড়াচড়া, কোনো বাস্তবায়ন বা কোনো কিছুতে আশাবাদী কিনা আপনি? আমি অবশ্যই আশাবাদী। এখন যে পর্যায়ে কাজ হচ্ছে বা যতটুকু কাজ হয়েছে আমরা কিন্তু এর বাইরেও কিছু কাজ করার চেষ্টা করছি, যদিও মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো না হলেও, যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে, আইনি অধিকার হিসেবে দেওয়ার জন্য আমরা কিন্তু একটি ড্রাফট অলরেডি তৈরি করেছি, যেটা হলো অধ্যাদেশ আকারে, যাতে করে সেটা আমরা মন্ত্রণালয়কে হস্তান্তর করব, যাতে করে মন্ত্রণালয় আরও কিছু আইনের ক্ষেত্রে আমরা কিন্তু মন্ত্রণালয়কে সাহায্য করার চেষ্টা করতেছি, যা তারা যেন এগিয়ে যেতে পারে, অথবা প্রধান উপদেষ্টা অফিসকেও কিন্তু আমরা দিচ্ছি যে তারা যেন দ্রুত কিছু একটা কাজ করতে পারে। এটা কিন্তু আমাদের একদম স্বতঃস্ফূর্ত নিজেদের চেষ্টা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে কয়েকটা দিক থেকে বেশি পিছিয়ে, লিভার ট্রান্সপ্লান্ট এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক কথা হয়েছে, এবং যেহেতু এটি ক্যান্সার সংশ্লিষ্ট একটি প্রতিস্থাপন প্রক্রিয়া, মানে এটিকে সচল করবার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের একজন কর্তৃপক্ষ হিসেবে আপনারা কতদূর চিন্তা করছেন, বা এটিকে নিয়মিতকরণ কিভাবে সম্ভব? না, খুবই সম্ভব। যেহেতু ঢাকা মেডিকেল কলেজের একটা ইউনিট চলছে, আবারও মাঝখানে বন্ধ ছিল, চালু হয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য অনেক দিন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেই উদ্যোগটা কিন্তু কার্যকর হয়নি নানা কারণে, কিন্তু আমি মনে করি যে এটা খুবই সম্ভব। এটা কঠিন কাজ না। আজকালকার দিনে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কিন্তু খুব একটা রকেট সায়েন্স না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব। আমরা পারি না, সেটাও আমরা পারি না, কিন্তু আমরা নিশ্চয়ই পারবো। আমি মনে করি আমরা নিশ্চয়ই পারবো। আমি পাশাপাশি একটা জিনিস একটু অন্য বিষয় একটু বলে রাখি, যে সামনে একটা পে কমিশন হয়েছে, পে কমিশনের নতুন সুপারিশ নাম যাবে। আপনারা জানেন যে আমরা দেখেছি যে বাংলাদেশের চিকিৎসকদের এবং স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করেন তাদের যে ভাতা বা বেতন ভাতা সরকারি খাত থেকে দেওয়া হয়, এটা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আমরা মনে করি যেহেতু ডাক্তারদেরকে অতিরিক্ত পরিমাণ পেশেন্ট দেখতে হয় বা নার্সদেরকে অতিরিক্ত পরিমাণ কাজ করে, তারা কিন্তু সবাই বার্ন আউট হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু সরকারের দায়িত্ব আছে, এবং বেসরকারি খাতেও যেন একটু বেতন কাঠামো করে দেওয়া হয়, যাতে করে তারা যেন একটা ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে আসে, এবং সরকারি খাতেও যাতে করে কেউ যদি গবেষণা কাজ করে, পারফরমেন্স বেস করা গবেষণা কাজ করে নৈতিকভাবে ভালো থাকে, তাদের জন্য কিন্তু আলাদা একটা ইনসেন্টিভ থাকতে পারে, এবং তাদের বেতন ভাতাগুলো এমন হওয়া উচিত যেমন জুডিশিয়াল সার্ভিসে যেভাবে হয়েছে। তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকে শুধুমাত্র হাসপাতালেই কাজ করেন, বেসরকারি প্রতিষ্ঠানে যাবেই না, এখানেই কাজ করলো, তাহলে কিন্তু আমার মনে হয় স্বাস্থ্যসেবার উন্নতি হতে পারে। মানে যেমন আমি কিছুদিন আগে একটি চিকিৎসক দম্পতির সাথে কথা বলছিলাম, তারা বললেন যে তারা সর্বোচ্চ 48 ঘন্টা কাজ করেন এবং তারা সরকারিতে কাজ করেন, অন্য কোথাও তাদের কাজ করা লাগে না। তো এই ওয়ার্কলোডটা কমলে কিন্তু চিকিৎসকের পরিবার এবং তিনি অন্যদেরকে যেভাবে চিকিৎসা দেবেন সেটি ভালো হয়। এটি কি আমাদের দেশের জন্য স্বপ্নই হয়ে থাকবে কিনা? জনগণ অনুপাতে সেই চিকিৎসক আমাদের আছেও কিনা? আমরা যেটা চেষ্টা করছি, আপনি তো কাউকে দিয়ে জোর করে কাউকে মেরে ফেলে আসলে কিছু করতে পারেন না। রাষ্ট্র কিন্তু এটা অনুমোদন দেয় না, মানে ILO কিন্তু এটাকে অনুমোদন দেয় না যে আপনি একটা লোকে বার্ন আউট করে ফেলবেন, তাকে জোরপূর্বক কাজ করাবেন, তাতে তো কাজের মান খারাপ হচ্ছে, কোয়ালিটি কমে যাচ্ছে এবং রুগী সঠিক সেবা পাচ্ছে না। রুগী তো সঠিক সেবা পেতে হবে, কিন্তু যে লোকের হয়তো 10টা রুগী দেখার কথা তাকে দিয়ে আমরা 50 জন রুগী দেখাচ্ছি, তাহলে কিন্তু ওই ডাক্তারটা বার্ন আউট হয়ে যাচ্ছে এবং সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে না, কিন্তু ফলাফল কিন্তু খারাপ হচ্ছে, তাই না? তার মানে আমাদের ডাক্তারও তৈরি করতে হবে, ম্যান পাওয়ার তৈরি করতে হবে, পাশাপাশি তাদের বেতন ভাতাগুলো বাড়ানোর চেষ্টা করতে হবে, না হলে তার কাছ থেকে কাঙ্ক্ষিত মানের সেবা আপনি কখনো পাবেন না।
আমরা আবার ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে ফিরে আসি আমরা শেষ প্রান্তে, যে স্বপ্নগুলো আপনি ঠিক 15 বছর পর আবার নতুন করে হাত দিয়ে দেখলেন, মানে এগুলো বাস্তবায়ন হতে, এই মেশিন আসতে, রোগীর ফ্লো বাড়তে এবার কেমন সময় লাগতে পারে? আমরা মনে করি যে সরকারি খাতে মেশিন, লিনিয়ার অ্যাক্সিলারেটর বা অন্যান্য মেশিন পেতে আমার মনে হয়, আশা করি 1-2 বছরের মধ্যে আমরা বিষয়গুলো সমাধান পেয়ে করতে যাবেন। পারবো ইনশাল্লাহ। আর প্রোটন থেরাপি নিয়ে যে স্বপ্নটা দেখছি, প্রোটন থেরাপি বা নিউক্লিয়ার মেডিসিন বেসড আরও কিছু ক্যান্সার থেরাপির কথা, সেটা হয়তো 2-3 বছর সময় লাগতে পারে, কিন্তু আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ পারবো। বাংলাদেশের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আপনার কাছে কিছু আশার কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। আশা একটাই, যে আমরা বাংলাদেশে সকল ক্যান্সার রোগীদেরকে বিশ্বমানের সেবা দিতে সক্ষম, যেহেতু আমাদের জনবলের অপ্রতুলতা আছে, যেহেতু মেশিনপত্রের অপ্রতুলতা আছে, এই কারণে আমরা একটু সীমাবদ্ধতার মধ্যে আছি। কিন্তু আমি নিশ্চিত বাংলাদেশ যদি বর্তমান হারে কাজ করতে থাকে বা আরও একটু অ্যাক্সেলারেটেড হাতে কাজ করে, আগামী 10 বছরের পরে বাংলাদেশে কোনো রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে বলে আমি মনে করি না। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আপনাকে ধন্যবাদ, আসার জন্য অনেক ধন্যবাদ। আজ থেকে 15 বছর আগে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন। ঠিক 15 বছর পর আবার নতুন করে দায়িত্ব নিয়েছেন, এবং যে আলোচনাটি আমরা করছিলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এই বিভাগ যদি ইনস্টিটিউট হয়ে যায়, বাংলাদেশের সব ক্যান্সার রোগের চিকিৎসার দায়িত্ব বা নেতৃত্ব যদি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে, তাহলে প্রতিটি ক্যান্সারের যে বাংলাদেশের আদলে গাইডলাইন তৈরি হয়, সেটি যদি হয়, আমরা আশা করছি বাংলাদেশের রোগীরা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ চিকিৎসা পাবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।